হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজ বৃহস্পতিবার ৮ মে ২০২৫ একটা অর্ডিন্যান্স পাস হয়েছে। যেহেতু সংসদ এখন সেশনে নাই, সংসদ সেশনে না থাকলে এই অবস্থায় যদি কোনো আইন দরকার হয় সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করেন। তো ১৯০৮ সালের ৫ নম্বর আইনের একটা অর্ডিন্যান্স আসছে ওই আইনের পরিপ্রেক্ষিতে। আর এটা হচ্ছে অর্ডিন্যান্স নাম্বার 18 অফ 2025, 2025 সালের 18 নম্বর অধ্যাদেশ। তো কি আসছে আমরা একটু দেখে নিই। প্রথমেই বলছে এই অর্ডিন্যান্সটা আসছে অধিকতর সংশোধন কল্পে প্রণীত। মানে কি সংশোধনের জন্য আসছে। কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর কিছু সেকশন সংশোধন করার জন্য। তাহলে যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 93-1 অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন জারি করিলেন। 93-1 কি আছে বলেন তো? রাষ্ট্রপতির অর্ডিন্যান্স মেকিং পাওয়ার। ওকে, আচ্ছা, যাই হোক, কি আসছে সেটা আমরা একটু দেখে নিই। যেহেতু খুব শীঘ্রই বার কাউন্সিলের রিটেন এক্সাম আসবে, রিটেন এক্সাম অনুষ্ঠিত হবে। রিটেন এক্সামের ক্ষেত্রে কিন্তু সিপিসি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর যেহেতু সংশোধন হয়েছে, সংশোধন হওয়া জিনিসগুলো কিন্তু অনেক বেশি প্রায়োরিটি পায়। ওকে, তো আমরা একটু দেখে নিই, কিন্তু তার আগে দেখি যে কোথায় গেল সেটা। আচ্ছা, পেসি, এখন দেখা যাক। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম প্রবর্তন। যে অধ্যাদেশটা হয়েছে এই অধ্যাদেশের শিরোনাম কি আসছে? কোড অফ সিভিল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025। এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 নামে অবহিত হবে। 2023-এ একটা আসছিল ফ্যামিলি আইন, যে পারিবারিক আদালত আইন, ওইটার অধ্যাদেশ ক্যান্সেল হয়ে কিন্তু আইন আসছিল, কারণ তখন হচ্ছে পার্লামেন্ট সেশনে ছিল। এখন যেহেতু নাই, এই জন্য এটা অর্ডিন্যান্স, আর এটা অ্যামেন্ডমেন্ট করছে, এই জন্য অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025। ওকে, আচ্ছা, যেটা আসছে তাহলে আমরা একটু দেখি। সেকশন 26, 2 নম্বরে অর্ডিন্যান্সের 2 নম্বরে আসছে হচ্ছে অ্যাক্ট নাম্বার 5 অফ 1908-এর সেকশন 26-এর সংশোধন। তো এখানে সংশোধন হচ্ছে কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর সেকশন 26-এ বিদ্যমান বিধান সাবসেকশন অন হিসাবে সংজ্ঞায়িত হবে। তার মানে কি সেকশন 26-এ যেটা আছে, সেকশন 26-এ আছে হচ্ছে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেইন্ট ওয়ার ইন সাচ আদার ম্যানার অ্যাজ মে বি প্রেসক্রাইবড। তো সেকশন 26-এর যে মূল কথাটা, মূল ধারাটা, সেই পুরাটাই সংযোজিত হবে হচ্ছে সাবসেকশন অনে, আর সাবসেকশন 2 এখানে অ্যাটাচ করতেছে সংশোধনের মাধ্যমে, এবং সেখানে লিখছে ইন এভরি প্লেইন্ট ফ্যাক্টস শ্যাল বি প্রুভড বাই অ্যাফিডেভিট। তাহলে ওই যে প্লেইনটা এবং ফ্যাক্টটা সেটা অ্যাফিডেভিটের মাধ্যমে প্রুভড হইতে হবে, এটা এখানে অ্যাটাচ করতে হবে, তাই তো? মামলা দায়ের করার জন্য কিন্তু এই প্লেইন্ট অথবা ফ্যাক্টটা অ্যাফিডেভিটের মাধ্যমে আসতে হবে, এটাই এখানে বলছে। তাহলে 26 তো গেল। তারপরে 3-এ এসে বলতেছে যে সেকশন 35-এর এ 35A সংশোধন হবে। সংশোধন হয়ে কি হচ্ছে তাহলে? এখানে বলছে যে 20 শব্দটির পরিবর্তে 50 শব্দটি প্রতিস্থাপিত হবে। 20 পরিবর্তে যে 50 আসবে, 35-এর এর আমরা সাবসেকশন অনের একদম লাস্টে যে আমরা দেখতে পাই যে ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ আদালত দিতে পারেন, এবং সেটা কত হতে পারে? 20,000 টাকা পর্যন্ত হতে পারে। সেই জায়গাটা সংশোধন এনে আনা হয়েছে 50, মানে কি 50,000 টাকা পর্যন্ত হতে পারে ক্ষতিপূরণের আদেশ দিতে পারে হচ্ছে এখানে উইদাউট এক্সিডিং দ্য লিমিট অফ দ্য কোর্ট পিকুনিয়ারি জুরিসডিকশন এক্সটেন্ড আপ টু 50,000 টাকা। তাহলে 35-এর এতে আসবে 20,000 টাকা ক্ষতিপূরণের জায়গায় এটা আসবে 50,000 টাকা ক্ষতিপূরণ। ওকে, তারপরে আসছে 51 নাম্বার সেকশন, এটাও সংশোধন হয়েছে। 51-এর যে সংশোধন, এখানে বলছে যে উক্ত কোডের সেকশন 51-এর ক্লজ ইতে বর্ণিত ম্যানার শব্দটির পর অ্যাজ মে বি প্রোভাইডেড হিয়ার ইন আফটার ইন দ্য কোড অর শব্দগুলো ও কমা সন্নিবেশিত হইবে। ওকে, তাহলে 51-এর
নাম্বারে আছে হচ্ছে ইন সাচ আদার ম্যানার অ্যাজ দ্য নেচার অফ দ্য রিলিফ গ্রান্টেড মে রিকোয়ার, এখানে অ্যাজ মে বি প্রোভাইডেড হেয়ার ইন আফটার ইন দ্য কোড হবে ম্যানার শব্দটির পর। তাহলে ম্যানার শব্দটির পর যদি আমরা অ্যাড করি তাহলে আসবে ইন সাচ আদার ম্যানার, তারপরে আসবে অ্যাজ মে বি প্রোভাইডেড হেয়ার ইন আফটার ইন দ্য কোড অর দ্য নেচার অফ দ্য রিলিফ গ্রান্টেড মে রিকোয়ার। মানে এটা আমার কাছে খুবই নমিনাল সংশোধন লাগছে এই যে 51-এর। যাই হোক, তারপর আইনের একটা ছোট্ট ওয়ার্ড অনেক বড় অর্থ বহন করে। তারপরে আমরা দেখি, তারপরে বলছে যে সেকশন 56-এর সংশোধন হবে। 56-এ বলছে যে ওমেন বলতে অ্যান ওল্ড, ইনফার্ম, প্রেগনেন্ট অর ব্রেস্ট ফিডিং উইমেন, এগুলো প্রতিস্থাপিত হবে, তাই তো। 56-এর সংশোধনটা একটু দেখি। আমাদের 56 নাম্বার যেটা ধারা, যেটা 1908 সালের 5 নাম্বার আইনে আছে, ওইখানে বলছে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং ইন দিস পার্ট দ্য কোর্ট শ্যাল নট অর্ডার দ্য অ্যারেস্ট অর ডিটেনশন in the civil prison of a woman in execution of a decree for the payment of money, তাই তো। এখানে বলছে যে টাকা পরিশোধের ডিক্রি জারি করার জন্য কোনো মহিলাকে কারাগারে আটক রাখা বা গ্রেপ্তার করা যাবে না। এখন এই যে মহিলা শব্দটার পরিধি কতটা, তাই তো। মহিলা বলতে কাদেরকে বোঝানো হবে? মহিলা বলতে বোঝানো হবে অ্যান ওল্ড, ইনফার্ম, প্রেগনেন্ট অর ব্রেস্টফিডিং উইমেন। ওকে, এটা বেশ ভালো। তারপর 57 নাম্বার আর্টিকেল। 57 নাম্বার আর্টিকেল আমাদের ছিল হচ্ছে খোরপোশ ভাতা। তো খোরপোশ ভাতার ওইটা হচ্ছে বিলুপ্ত করে দেয়া হচ্ছে। আইনের এই অংশটা আমার অনেক বেশি পছন্দ হয়, যে কোনো জিনিস বিলুপ্ত করে দিলে ভালো শোনায় আমার কাছে। ওকে, নেক্সট হচ্ছে 58 নাম্বার সেকশানে কি বলছে? 58 নাম্বার সেকশন সংশোধন হবে সাবসেকশন অনের প্রথমোক্ত প্রোভাইজোর ক্লজ 3 উল্লেখিত অর, কমা ও শব্দের পরিবর্তে কোলন চিহ্ন প্রতিস্থাপিত হবে। ভেরি নমিনাল। এই জায়গাটা অর যেটা আছে, অরের পরে যে কমা, এই জায়গাটা এই যে কোলন চিহ্নে পরিবর্তিত হবে। আর ক্লজ 4 যেটা, ওই 4 নাম্বারটা হচ্ছে বিলুপ্ত হবে। 4 নাম্বারে যেটা আছে ওটা হচ্ছে অন দ্য অমিশন বাই দ্য পারসন অন হুজ অ্যাপ্লিকেশন হি হ্যাজ বিন সো ডিটেইনড টু পে সাবস্টেন্সেস অ্যালাউন্স, এই জায়গাটা হচ্ছে হবে, বিলুপ্ত হবে। তো বিলুপ্তর এইটা আর মনে রাখার দরকার নেই, বাদ এটা। তো 58 নাম্বার সেকশানেও কিন্তু খুব বেশি চেঞ্জেস আসেনি। ওকে, তারপরে আমরা যদি দেখি, তারপরে ডিরেক্ট আসছে হচ্ছে 94 এর সন্নিবেশন। ওকে, এটা একটু দেখি। 94তে মূলত আমাদের ছিল হচ্ছে সাপ্লিমেন্টাল প্রসিডিংস, যেটা হচ্ছে সম্পূরক কার্যক্রম। ওই 94 সেকশনের পরে কিন্তু ছিল 95, তো সেখানে 94 এটা নিয়ে আসা হয়েছে। ওকে, তো এখানে বলছে যে 94 94-এর পর সেকশন 94A সন্নিবেশন হইবে। ওকে, তাহলে কি বলছে আমরা একটু দেখি। 94 এর টাইটেল হচ্ছে ডিরেকশন ইন এক্সিকিউশন অফ অর্ডার্স। অর্ডার্স এক্সিকিউশন করার জন্য যে ডিরেকশন বা অর্ডারটা কারা এক্সিকিউট করবে, এটা একটা গুরুত্বপূর্ণ ধারা হতে পারে, বা এটা থেকে একটা কোশ্চেন কিন্তু আশা করা যেতে পারে। এখানে ধারায় বলছে যে ফর দ্য পারপাস অফ দ্য এক্সিকিউশন অফ এনি ডিক্রি অর অর্ডার, এনি ডিক্রি অর অর্ডার, এই জায়গাটা আপনারা একটু মার্ক করতে পারেন। দ্য কোর্ট মে ডিরেক্ট দ্য এক্সিকিউটিভ অথরিটিস, কাদেরকে ডিরেক্ট করবে? এক্সিকিউটিভ অথরিটিসকে, ইনক্লুডিং ল এনফোর্সমেন্ট এজেন্সিস। তারপরে কাদের করতে পারে? টু অ্যাসিস্ট এনি পারসন ডেজিগনেটেড বাই ইট অ্যান্ড টু সাবমিট কমপ্লেন্টস রিপোর্ট উইদিন দ্য টাইম স্পেসিফাইড বাই ইট, তাই তো। এখানে যে টাইম স্পেসিফাই করে দিচ্ছে, ওই টাইমের ভিতরে এই বডি ডিক্রি অথবা অর্ডার এক্সিকিউশন করবে, এটাই বলছে এখানে 94A। তারপরে এসে বলছে যে অর্ডার 5-এর সংশোধন। আমরা একটু দেখি অর্ডার 5-এর কি সংশোধন করতে চাই। উক্ত কোডের অর্ডার 5-এর রুল 9-এর সাব রুল 3 এখানে করছে কি ট্রান্সমিশন অফ ডকুমেন্টস থ্রু শব্দগুলোর পরিবর্তে ট্রান্সমিশন অফ ডকুমেন্টস থ্রু এই শব্দগুলোর পরিবর্তে কিছু শব্দ আসতেছে শর্ট মেসেজ সার্ভিস, ভয়েস কলস, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, এগুলা শব্দগুলো ও কমাগুলো প্রতিস্থাপিত হবে এবং উল্লেখিত সাবরুল 3 এটার হচ্ছে ফুল স্টপের পরিবর্তে আসবে হচ্ছে কোলন।
ওকে, অতঃপর নিম্নরূপ প্রোভাইজো সন্নিবেশিত হবে। প্রোভাইজোতে কি সন্নিবেশিত হবে? এই যে প্রোভাইডেড দ্যাট দ্য প্রুফ অফ সাচ সার্ভিস শ্যাল বি কিপড ইন রেকর্ড। তাহলে এখানে ট্রান্সমিশন অফ ডকুমেন্টসের জায়গায় আসবে হচ্ছে মেসেজ সার্ভিস, ভয়েস কলস, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, এই তিনটা। ওকে, এই তিনটা আসার পরে সেটা অ্যাজ আ রেকর্ড সংরক্ষিত হবে, সেই কথাটা এখানে বলছে। তার আগে আমরা একটু দেখে নিই যে অর্ডার 5 অফ সিপিসি কি বলতেছে। আমাদের সিপিসির অর্ডার 5 রুল 9 তার সাবরুল 3, রুল 9-এর সাবরুল 3 এখানে এসে যদি বলে ট্রান্সমিশন অফ ডকুমেন্টস, এটা মূলত হচ্ছে সমন জারির ওই ব্যাপারটা যে জারির জন্য সমনটা কিভাবে অর্পণ করবে বা প্রেরণ করবে। ওকে, তো এই ব্যাপারটা হচ্ছে কিভাবে করবে, এখানে করতে পারে থ্রু ফ্যাক্স মেসেজেস অর হচ্ছে ইলেকট্রনিক মেইল অর কি, এগুলোই করতে পারে। ফ্যাক্সের মাধ্যমে পাঠাতে পারে অথবা মেইলের মাধ্যমে পাঠাতে পারে। এই যে এখানে আরও কি কি মাধ্যমে পাঠাইতে পারে সেটা এখানে অ্যাড করতে হবে, যেমন ফ্যাক্স, ইলেকট্রনিক মেইল, এই দুইটা, মেইল আর ফ্যাক্স, এই দুইটার বাইরেও শর্ট মেসেজ সার্ভিস, ভয়েস কলস, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, এই তিনটা মাধ্যমে কিন্তু পাঠাইতে পারবে। কি পাঠাইতে পারবে? সমনটা জারি করতে পারবে। ওকে, এবং এই যে জারি করলো এটা আবার হচ্ছে শ্যাল বি কেপ্ট ইন রেকর্ড, সেটা রেকর্ড হিসেবে সংরক্ষিত হবে। আচ্ছা, গেল, বুঝাইতে পারতেছি কিনা কে জানে। অ্যাক্ট নাম্বার 5 অফ 1908 ওয়ার্ডার নাম্বার 7-এর সংশোধন। তো আমরা একটু দেখি যে অর্ডার 7-এর কি সংশোধন আসছে। আমাদের যেটা আইন 1908 সালের 5 নম্বর আইন, দেওয়ানি আইন যেটা, ওইখানের অর্ডার 7-এর টপিক হচ্ছে আরজি, প্লেইন্ট। তো বলছে যে অর্ডার 7-এর রুল অনের ক্লজ বিসি। তো ক্লজ বিসিতে কি আছে? ক্লজ বিতে আছে হচ্ছে দ্য নেম, ডেসক্রিপশন অ্যান্ড প্লেস অফ রেসিডেন্স অফ দ্য প্লেইন্টিভ। তাহলে যে জমা দিচ্ছে ওই প্লেইন্টিফের হচ্ছে নাম, পরিচয় এবং বাসস্থান। সিতে কি আছে? সিতে আছে হচ্ছে দ্য নেম, ডেসক্রিপশন অ্যান্ড প্লেস অফ রেসিডেন্স অফ দ্য ডিফেন্ডেন্ট সো ফার অ্যাজ দে ক্যান বি অ্যাসার্টেইনড। বিবাদীর নাম, পরিচয়, বাসস্থান যতদূর জানা যায়। ওকে, এই যে আমাদের অরিজিনাল আইনের বিসি, ওই জায়গাটা সংশোধন করে ক্লজ বিসি প্রতিস্থাপিত হবে, যেটা এই অধ্যাদেশে আসছে। তো কি কি? ওই বিয়ের পরিবর্তে আসবে দ্য নেম, ডেসক্রিপশন অ্যান্ড প্লেস অফ রেসিডেন্স ইনক্লুডিং ফোন আর মোবাইল নাম্বার, ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার মানে এনআইডি নাম্বার, অ্যান্ড মেইল অ্যাড্রেস ইফ এনি অফ দ্য প্লেইন্টিফের মোবাইল নাম্বার, ন্যাশনাল, ওই যে নাম, ডেসক্রিপশন, কোথায় বসবাস করছে সেটা, এইটার সাথেও লাগবে হচ্ছে মোবাইল নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বার। ওকে, যদি থাকে এইগুলা। আর সিতে এসে বলতেছে কি? দ্য নেম, ডেসক্রিপশন অ্যান্ড প্লেস অফ রেসিডেন্স ইনক্লুডিং ফোন, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, ইমেইল অ্যাড্রেস যদি থাকে সেটা অফ দ্য ডিফেন্ডেন্ট সো ফার অ্যাজ দে ক্যান বি অ্যাসার্টেইনড। তাহলে এই যে অর্ডার 7 রুল অনের বিসিতে মূলত হচ্ছে অ্যাড করছে মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এগুলা বাদীরও বিবাদীরও। ওকে, তারপরে নেক্সট আসি। নেক্সট বলতেছে যে অর্ডার 9 হচ্ছে সংশোধন করা হয়েছে। কি সংশোধন করা হয়েছে? অর্ডার 9-এর রুল 13 সাব রুল অন প্রতিস্থাপিত হয়ে ফুল স্টপের পরিবর্তে কোলন আসবে। ওকে, আর প্রোভাইজোতে সন্নিবেশিত হবে হচ্ছে প্রোভাইডেড ফার্দার দ্যাট নো ডিক্রি শ্যাল বি সেট অ্যাসাইড মোর দ্যান অনস আন্ডার দিস রুল অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ দ্য সেম ডিফেন্ডেন্ট। এইটা অনেক অনেক ভালো একটা জিনিস হয়েছে, না হলে ওই যে 1000 টাকার পরিবর্তে অনেকগুলো ফাজলামি করে। আই এম সরি। তবে হচ্ছে যেহেতু 13টা হচ্ছে নর্মাল ওয়েতে যাওয়া, এখন এটা অনেকবারই সেট অ্যাসাইড করে, সেই জায়গাটা এখানে কি বলছে যে প্রোভাইডেড ফার্দার দ্যাট নো ডিক্রি, এখানে মোর দ্যান অনস, কোনো ডিক্রি একবারের বেশি সেট অ্যাসাইড করা যাবে না ওই সেম ডিফেন্ডেন্টের জায়গায়, সেম ডিফেন্ডেন্টের জন্য। এটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, নেক্সট আমরা একটু দেখি। নেক্সট হচ্ছে অর্ডার 17 সংশোধন। এখানে বলছে যে অর্ডার 17 রুল অন সাবরুল 3 পরিবর্তে 4 শব্দটি প্রতিস্থাপিত হয়েছে। মামলার জটিলতা কমানোর জন্য এটা একটা চূড়ান্তকারী, মানে খুবই যৌক্তিক এবং খুবই রেশনাল একটা স্টেপ। তবে আরও কমাইলে ভালো হতো, 4 না, এখানে 2 দিতে হতো। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি যে অর্ডার
17 কি সেটা তো আমরা জানি, মুলতবি। তো অর্ডার 17-এর রুল অনে আছে হচ্ছে আদালত সময় মঞ্জুর করতে পারে এবং শুনানি মুলতবি রাখতে পারে, এটা হচ্ছে রুল অনের টাইটেল। আর সাবরুল 3-তে যেটা আছে সেটা হচ্ছে ওই যে খরচসহ বা ছাড়া কতবার মুলতবি করা যায়। তো এখানে বলছে 6-এর পরিবর্তে 4 শব্দটি প্রতিস্থাপন করতে হবে। 6-এর পরিবর্তে যদি আমরা 4 প্রতিস্থাপন করি তাহলে ব্যাপারটা এমন আসতে পারে যে দ্য কোর্ট শ্যাল নট গ্রান্ট মোর দ্যান 6 অ্যাডজনমেন্ট, এই যে ইন আ সুট বিফোর পারেন্টরি হিয়ারিং অ্যাট দ্য ইনস্টেন্স অফ আইদার পার্টি টু দ্য সুট। এখানে আমরা যদি 4 ইউজ করি তাহলে আসবে দ্য কোর্ট শ্যাল নট গ্রান্ট মোর দ্যান 4 অ্যাডজনমেন্ট ইন আ সুট বিফোর পারেন্টরি হিয়ারিং অ্যাট দ্য ইনস্টেন্স অফ আইদার পার্টি টু দ্য সুট। তার মানে ব্যাপারটা হচ্ছে যে চূড়ান্ত শুনানির পূর্বে আদালত যে কোনো পক্ষের আবেদনের উপর 4টির বেশি মুলতবি মঞ্জুর করিতে পারিবেন না, তাই তো? আগে ছিল চূড়ান্ত শুনানির পূর্বে আদালত 6টার বেশি মুলতবি মঞ্জুর করিতে পারে না, সেটা এখন এসে হয়ে গেছে 4টা। ওকে, নেক্সট হচ্ছে অর্ডার 18-এর সংশোধনটা একটু দেখি। এখানে একটা বড় রকমের সংশোধন আসছে, অনেক বড়। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি। অর্ডার 18-এর সংশোধন হচ্ছে দ্য কোডের অর্ডার 18-এর রুল 4-এর পর নিম্নরূপ নতুন রুল 4A সন্নিবেশিত হইবে। আমাদের যে সিপিসির অর্ডার 18 নম্বর আদেশ যেটা, সেটা টাইটেল হচ্ছে মামলার শুনানি ও সাক্ষী জবানবন্দি গ্রহণ। হ্যাঁ, আর ওইটার যে রুল 4 হচ্ছে প্রকাশ্য আদালতে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করতে হবে। উইটনেস টু বি এক্সামাইন্ড ইন ওপেন কোর্ট। এখন এসে বলতেছে যে 4-এর পরে 4A অ্যাটাচ হবে। 4A-তে আসছে এক্সামিনেশন ইন চিফ অন অ্যাফিডেভিট অ্যান্ড অ্যাডমিসিবিলিটি অফ ডকুমেন্টস, তাই তো? এখানে বলছে নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন দিস কোড অর দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, দ্য ফ্যাক্টস স্টেটেড ইন দ্য প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট শ্যাল নট বি রিকোয়ার্ড টু বি ওরালি স্টেটেড or denied by the plaintiff or the defendant as the case may be, and in every case the examination in chief of the plaintiff or the defendant as the case may be shall be on affidavit, and he may then be cross-examined and if necessary re-examined. তাই তো এক্সামিনেশন ইন চিফ হবে, তারপর ক্রস এক্সামাইন্ড হবে, নেসেসারি যদি হয় তাহলে রি-এক্সামাইন্ড হবে। তবে ব্যাপারটা হচ্ছে কি, এই কেসটা অ্যাফিডেভিট হইতে হবে, এটাই বললো তো না? হ্যাঁ, অ্যাফিডেভিট হইতে হবে, শ্যাল বি অন অ্যাফিডেভিট। তার মানে কি, এটা কিন্তু বাইন্ডিং ইফেক্ট আসছে, ম্যান্ডেটরি ইফেক্ট। প্রথমেই 26 আচ্ছা সরি, ওরা আমার বন্ধু, ওরা একটু ডাকুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথমে 26 আসছিল না, 26-এর ওই যে ক্লজ, আচ্ছা প্রথমে 26 আসছিল ওর ক্লজ যে বি ওখানে অ্যাড করছিল না, ওইটার ধারাবাহিকতা এটা বলা যায়। রিলেটনেস, এটা শ্যাল বি ওয়ান অ্যাফিডেভিট অ্যান্ড হি মে দেন বি ক্রস এক্সামাইন্ড অ্যান্ড if necessary re-examined, provided that a copy of such affidavit shall be supplied to the other party before being furnished to the court. আদার পার্টিকে অ্যাফিডেভিটের একটা কপি অবশ্যই দিতে হবে, শ্যাল, ঠিক আছে। provided further that where documents are filed along with the affidavit and the parties rely upon such documents, the proof and admissibility of those documents shall be subject to the orders of the court. এটা তো বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওখানে আবার খ আসবে, ওটা গেল ক পুরাটা। খতে এসে বলতেছে রুল 20-র না 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 4A, ওটা গেল। তারপরে যেটা সংশোধন আসছে, রুল 20-র উল্লেখিত 5 শব্দটির পরিবর্তে 10 শব্দটি আসবে, 2 শব্দটির পরিবর্তে 4 শব্দটি আসবে, অন 100 শব্দগুলোর পরিবর্তে 200 শব্দগুলো আসবে, 70 শব্দটির পরিবর্তে 140 শব্দগুলো প্রতিস্থাপিত হবে। ওকে, একটু দেখে নেওয়া যাক। আমরা যদি রুল 20 দেখি, রুল 20 হচ্ছে ওই যে প্রতিদিন কতগুলো মামলা টামলা দেখতে পারবে এইটা। এখন রুল 20-তে বলছে 5 শব্দটির পরিবর্তে 10 আসবে। 5 শব্দটির পরিবর্তে যদি আমরা 10 দিই তাহলে ব্যাপারটা যেটা আসে যে আদালত চূড়ান্ত শুনানির জন্য আগে রাখতো 5টা মামলা, এখন রাখবেন হচ্ছে 10টা। এবং এখানে বলছে 2 শব্দটির পরিবর্তে 4 শব্দটি আসবে। 2 শব্দটা কেন ছিল, যে আংশিক শ্রুত মামলা যেগুলো আছে ওইটা 2টা শুনবে দিনে, তাই তো?
তো সেই জায়গাটায় 2টার বদলে ওরা শুনবে, বর্তমানে হচ্ছে বিচারকরা শুনবেন 4টা করে। ওকে, অন 100-এর পরিবর্তে আসবে 200, মানে অন 100 মামলা পেন্ডিং থাকতো না, ওই জায়গাটায় থাকবে হচ্ছে 200টা। আর 70-র জায়গায়, হ্যাঁ 70 শব্দটির পরিবর্তে আসবে অন 140। আগের যে ব্যাপারটা ছিল যে 70টার নিচে মামলা চলে গেলে, মামলা নেমে গেলে তারপর আবার পুনরায় সে ওই 70টার নিচে চলে গেলে ওইটা আবার উপরে তুলে দিয়ে তলায় মামলা নিয়ে আসতো। এখন ব্যাপারটা হবে 70টা না, অন 140, মানে 140টার মামলার বিচারকদের প্রচুর চাপে ফেলছে। আচ্ছা যাই হোক, 140টার নিচে নেমে গেলে তারপরে নতুন মামলা আসবে। আচ্ছা যাই হোক, এই ছিল মূলত। আপনারা বুঝতে পারছেন তো, তাই না? 5 মানে কি, আগে 5টা চূড়ান্ত শুনানি করতে পারতো, এখন করবে 10টা। আর 2টা অর্ধ শুনানি অবস্থায় ছিল, সেইগুলার করতে পারতো, এখন সেই জায়গায় করবে 4টা। আর অন 100, সরি অন 100 যে 100টার যে জায়গা ছিল ওইটা 200 আসবে, 70-70টার নিচে গেলে নতুন মামলা আসবে, সেখানে আসবে অন 140, 140। ওকে, এই তো বুঝাইতে পারছি, আই হোপ। তারপরে হচ্ছে অর্ডার নাম্বার 21 সংশোধন হয়েছে। কি সংশোধন হয়েছে একটু দেখে নেওয়া যাক, পরের পেজে যাই। ও মাই গড, এত বড়! আচ্ছা, তারপরে একটু দেখি। তারপরে হচ্ছে অর্ডার 21-এর রুল 30। রুল 30-র পরে আসবে 30A, মানে 30 হচ্ছে টাকা পরিশোধের ডিক্রি, হ্যাঁ। আর 30A সন্নিবেশিত হয়েছে, এখানে বলছে যে স্পেশাল প্রভিশনস ফর এক্সিকিউশন অফ ডিক্রি ফর পেমেন্ট অফ মানি। টাকা পরিশোধের ডিক্রির ক্ষেত্রে স্পেশাল প্রভিশন নিয়ে আসছে এখানে। কি আছে আমরা একটু দেখি। Notwithstanding anything contained in this code, the court may, on the application of the decree holder, detain the judgment debtor in a civil prison for the whole or any part of the decretal money remaining unpaid for the term not exceeding 6 months or until payment is made, whichever is earlier, যেটা আগে হয়। তাহলে এক কথায় যদি বলি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে ডিক্রি দায়ীকে দেওয়ানি কারাগারে আদালত আটক রাখতে পারবে সম্পূর্ণ ডিক্রির জন্য, অথবা ডিক্রির অপরিশোধিত যতটুকু আছে ততটুকুর জন্য, এবং সেটা কোনোভাবেই এই যে নট এক্সিডিং 6 মান্থস, 6 মাসের বেশি হবে না, অর আনটিল পেমেন্ট ইজ মেড, বা টাকা যতদিন এসে পরিশোধ করে তার আগ পর্যন্ত, এর ভিতরে হুইচ এভার ইজ আর্লিয়ার, 6 মাসের বেশি তো হবে না, তার ভিতরে দিতে পারে। অথবা দেখা গেল যে কারাভোগ করতেছে, 1 মাস হয়েছে, তার ভিতরে ডিক্রি টাকা পরিশোধ করে ফেলছে, তাহলে পরিশোধের সাথে সাথে তাকে হচ্ছে কারামুক্ত করবে, তাই তো? তাহলে মূল কথা হচ্ছে যে ডিক্রি হোল্ডারের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে জাজমেন্ট ডেটারকে কোর্ট করতে পারে, সিভিল প্রিজন দিতে পারে, দেওয়ানি কারাগারে পাঠাতে পারে, এবং সেটা পুরো ডিক্রিটার জন্য অথবা কোনো একটা পার্টের জন্য, এবং সেটা কোনোভাবেই ওই প্রিজনে 6 মাসের বেশি থাকবে না, অথবা যত তাড়াতাড়ি টাকা দিবে তত তাড়াতাড়ি মুক্ত হবে। এই 2 নম্বরে বলছে দ্য এক্সপেন্স ইনকিউড ফর সাবসিস্টেন্স অফ দ্য জাজমেন্ট ডেটার ডিটেইনড ইন এ সিভিল প্রিজন আন্ডার দিস কোড শ্যাল বি বর্ন বাই দ্য গভর্নমেন্ট। তাহলে এখানে 2-এ বলতেছে এই যে ডিক্রি দায়ীকে আদালতে কারাগারে পাঠানো হলো, ওনার তো একটা খরচ আছে, ভরণ পোষণ আছে, তাই তো? ওই ভরণ পোষণটা গভর্নমেন্ট বহন করবে, সরকার বহন করবে। তার মানে দ্য এক্সপেন্স জাজমেন্ট ডেটরের, তার মানে দায়ীকের যে এক্সপেন্স আছে সেটা সরকার বহন করবে। 3-এ এসে বলতেছে দ্য প্রভিশন অফ ডিটেনশন ইন আ civil prison shall not apply to a judgment debtor who is minor, unsound mind, who has been declared as insolvent by a competent court, or who has been substituted as a successor to the original judgment debtor by inheritance. তাহলে এখানে বলতেছে যে কিছু মানুষের জন্য এই যে উপরে যেটা 6 মাসের কারাভোগ, এটা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে না। তারা হচ্ছে মাইনর, তারা হচ্ছে আনসাউন্ড মাইন্ড, তারপরে হচ্ছে ইনসলভেন্ট, যে কোর্টের মাধ্যমে ডিক্লেয়ার্ড হয়েছে, অথবা উত্তরাধিকারী সূত্রে দেনাটা যার কাঁধের উপরে যেয়ে পড়েছে, ঠিক আছে? এদের ক্ষেত্রে এই উপরের 2 বিধান প্রযোজ্য হবে না, তাই তো? ওকে, 4 নম্বরে আমরা একটু আসি। 4 নম্বরে বলছে if the judgment debtor in the civil prison deposit not less than 25% of the decretal amount together with a bond for payment of the remaining amount within 60 days, the court shall release him, and if the judgment debtor fails to pay the remaining decretal amount as per the condition stated in the bond, he shall be
liable to be rearrested and detained further in the civil prison which may be extended to 6 months. তাহলে মূল কথা যদি আমি এখানে বলি তাহলে ব্যাপার হচ্ছে যে ডিক্রির যে দায়িক, ওই দায়িক পার্সন সিভিল প্রিজন থেকে মুক্ত পাবে বা কারাভোগ করবে না। কোন ক্ষেত্রে করবে না? যদি সে একটা বন্ড সই করে বা একটা বন্ড তৈরি করে যেখানে 60 দিনে সে সময় পাবে এবং বন্ড করার জন্য তাকে ডিক্রির টাকা 25% অ্যাডভান্স করতে হবে, মানে পরিশোধ করতে হবে। এই 25% টাকা পরিশোধ করে 60 দিনের সে সময় পাবে। ওই 60 দিনের ভিতরে তাকে পুরোটা করতে হবে, পরিশোধ করতে হবে। যদি এই শর্ত সে ফুলফিল করতে পারে তাহলে, মানে শর্ত যদি সে করে তাহলে সে কারামুক্ত থাকবে, তাকে আর কারাগারে পাঠাবে না। তবে হ্যাঁ, 60 দিনের মধ্যে সে যদি পারে ভালো, যদি না পারে তাহলে তাকে আবার রিঅ্যারেস্ট করা হবে, তাকে ডিটেইন করা হবে এবং সেটা কোনোভাবে আবার 6 মাসের বেশি হবে না। ঠিক আছে, মানে এখানে বলছে হুইচ মে এক্সটেন্ড টু 6 মান্থ, সেটা 6 মাস পর্যন্ত হতে পারে, মানে ওই 6 মাসই হচ্ছে টাইম। নাম্বার 5-এ যদি আসি, ইফ এ জাজমেন্ট ডেটর ইজ ডিটেইনড, আচ্ছা আপনারা 4 তো বুঝছেন তাই না? 4 যদি আমি আরেকবার বলি তাহলে ব্যাপারটা এমন হবে যে 60 দিনের মধ্যে ডিক্রির টাকা পরিশোধ করার জন্য 25% টাকা দিয়ে একটা বন্ড করতেছে, সেক্ষেত্রে আদালত তাকে মুক্তি দিবে। তবে যদি এমন হয় যে বন্ড ফেল করছে, সত্য মানতেই পারে নাই, তাহলে তাকে কারাভোগ করতে হবে এবং সেই কারাভোগটা 6 মাস পর্যন্ত হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু 5-এ যাই। 5-এ বলতেছে ইফ এ জাজমেন্ট ডেটর ইজ ডিটেইনড for the entire term in a civil prison under sub-rule 1 or 4, he shall not be rearrested or detained further in the civil prison in the same execution proceeding or in any other execution proceeding arising from the same decree. ওই কেসে যে ডিক্রি হয়েছিল ওই ডিক্রির জন্য ওই ভদ্রলোক যদি একবার কারাভোগ করে ফেলে সাবরুল 1 আর সাবরুল 4-এর আন্ডারে, সাবরুল 1-এ কি ছিল? টাকা দিতে পারে নাই, টাকা পায়, ডিগ্রি যে হোল্ডার সে অ্যাপ্লিকেশন করছে, তার কারাভোগ হয়ে গেছে। 4-এ এসে বলতেছে সে বন্ড করছিল, বন্ড ফেল করছে, এই দুইটা ব্যতীত। ঠিক আছে, এখন দেখা গেল হচ্ছে সে হচ্ছে এই দুইটার আন্ডারে আর কি কারাভোগ করে ফেলছে। কারাভোগ যদি করে ফেলে তাকে আর রিঅ্যারেস্ট করা যাবে না। তার মানে কি, একবার আটক করা হলে ওই দেনার জন্য, ওই কেসে ওই দেনার জন্য পুনরায় আবার তাকে আটক করা যাবে না। এইবার ফাইনাল কথাটা দেখেন কত ইন্টারেস্টিং। 6 নম্বরে বলছে ইফ এ জাজমেন্ট ডেটর ইজ ডিটেইন ইন এ সিভিল প্রিজন আন্ডার দিস রুল ফর দ্য হোল আর এনি পার্ট অফ দ্য টার্ম অফ সিভিল ডিটেনশন, হি শ্যাল নট এক্সামড ফ্রম পেইং দ্য আনপেইড অ্যামাউন্ট অফ দ্য ডিগ্রি। তাহলে মূল কথা হচ্ছে কি, ভাই তুমি কারাভোগ করছো, যাই করছো সেটা তো করছোই, তার মানে এই না যে তোমার যে আনপেইড ডিগ্রি ছিল, অপরিশোধিত ডিগ্রি যে অ্যামাউন্ট ছিল সেটা মাফ হয়ে গেছে। সেটা শ্যাল নট, এটা কখনোই হবে না, মুক্ত হবে না, ওই টাকা মাফ হবে না, মকুব হবে না, ওই টাকাটা হচ্ছে তোমাকে পে করতে হবে। তুমি কারাভোগ করছো তো কি হয়েছে, কারা থেকে বের হয়ে টাকা দাও, এটাই হচ্ছে কথা। এখন আমরা যদি পুরোটা আবার একবার ওভারভিউ করি তাহলে যেটা আসবে 1 নম্বরে, তাহলে 1 নম্বর যদি বলি তাহলে মূল কথা হচ্ছে আদালত ডিক্রি দায়িত্বকে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারবে সম্পূর্ণ ডিক্রির জন্য অথবা ডিক্রির পরিমাণের যতটুকু অপরিশোধিত আছে তার জন্য আটক রাখতে পারবে। হ্যাঁ, তবে সেটা 6 মাসের বেশি হবে না, অথবা তার আগে যদি সে পরিশোধ করতে পারে তাহলে তো গুড, কারামুক্ত হয়ে গেল। এখন আমরা যদি 2 আসি তাহলে 2 নম্বরের ব্যাপারটা হচ্ছে যে কারাগারে যে আটক করেছে তার যে ভরণ পোষণটা সেটা সরকার বহন করবে। 3 আসলে 3 বলতেছে যে কিছু মানুষকে আবার আটক করা যাবে না। তারা কারা? মাইনর, আনসাউন্ড মাইন্ড, ইনসলভেন্ট আর উত্তরাধিকারী সূত্রে যাদের ঘাড়ের ওপরে ডিক্রির দায় পড়ছে। 4-এ এসে বলতেছে যে তবে যদি এমন হয় যে 60 দিনের মধ্যে ডিক্রি টাকা পরিশোধ করার জন্য 25% টাকা দিয়ে সে বন্ড করছে, সেক্ষেত্রে আদালত তাকে কারাভোগ দিবে না। তবে দেখা গেল বন্ড ফেল করছে, সত্য মানে নাই, তখন আবার কারাভোগ দিবে 6 মাস পর্যন্ত দিতে পারে। ওকে, 5 নম্বরে এসে বলতেছে হচ্ছে তবে একবার আটক করা হলে ওই একই দেনার জন্য, একই কেসের জন্য পুনরায় আবার আটক করা যাবে না। এবার হচ্ছে 6 নম্বরে বলতেছে যে এখন 6 নম্বরের কথা হচ্ছে যে ডিক্রিটা ফুললি হোক অথবা পার্শিয়ালি বা পার্টলি, যেটাই হোক না কেন, যেটার জন্য সে আটক হয়ে থাকুক বা কারাভোগ করে থাকুক, তার জন্য অর্থ মওকুফ হচ্ছে না। অনাদায়ী অর্থ তাকে অবশ্যই পে করতে হবে, সেটা থেকে সে কোনো দিন অব্যাহতি পাবে না, এটাই হচ্ছে কথা।
আর রুল হচ্ছে 39 যেটা আছে ওই 39টা হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে। 39-এর টাইটেল কি আমি তো ভুলেও গেছি। যাই হোক 39 বিলুপ্ত হয়ে গেছে, ওটার মনে না করলেও চলবে। নেক্সট আমরা একটু যাই। নেক্সট হচ্ছে নেক্সট আচ্ছা, নেক্সট এখানে বলছে 103-এর পর নিম্নরূপ নতুন রুল 104 সংযোজিত হইবে। আমরা সকলেই জানি যে অর্ডার 21-এ মূলত 103টা রুল আছে, সেখানে 103-এর পরে 104 সংযোজিত হয়েছে। 103-এ মূলত ছিল নিয়মিত মামলার ফলাফল সাপেক্ষে আদেশ চূড়ান্ত বলে গণ্য হবে। এবার 104টা একটু দেখি 104 কি বলছে। এখানে বলছে যে ডিরেক্ট এক্সিকিউশন অফ ডিক্রির ডিরেক্ট এক্সিকিউশন। ওকে, এখানে বলছে notwithstanding anything contained in this code or any other law for the time being in force, the court may, subject to the law of limitation, receive an application for the execution of a decree in the record of the suit in which the decree has been passed, or where the record has been called for by an appellate or revisional court in a pod file prepared for this purpose, and the court may forthwith order the execution of the decree. আরেকবার একটু দেখি নেই। আচ্ছা, limitation, subject to the law of limitation, receive the application for execution. আচ্ছা, তাহলে 104-এর প্রথম ক্লসে এসে বলছে যে এতটুকু মনে রাখলেই হবে যে মামলায় ডিক্রি পাস হয়েছে, ঠিক আছে, যে মামলায় which the decree has been passed, এখানে বলছে of the suit in which the decree has been passed, যে মামলায় ডিক্রি পাস হয়েছে সেটা হচ্ছে আদালত অবিলম্বে ডিক্রি কার্যকর করার আদেশ দিবে। তাহলে মূল কথা এতটুকু মনে রাখলেই চলবে যে মামলায় ডিক্রি পাস হয়েছে সেটা আদালত অবিলম্বে ডিক্রিটা কার্যকর করার জন্য হচ্ছে দিবে, আদেশ দিবে। এই যে বলছে ডিরেক্ট এক্সিকিউশন অফ ডিক্রি। ওকে, এখন পার্ট 2-তে কি বলছে একটু দেখি। হোয়ার দ্য ডিক্রি হোল্ডার অর দ্য পারচেসার অফ দ্য প্রপার্টি সোল্ড ইন এক্সিকিউশন অফ এ ডিক্রি ইজ resisted or obstructed by the judgment debtor or any person claiming under him or any other person as the case may be is obtaining possession of the property and the court is satisfied in that regard, it may, on the application of the decree holder or the purchaser, direct any person as the court may appoint in this behalf, and if necessary the law enforcement agency to place the decree holder or the purchaser in possession of the property. আচ্ছা, এখানে মূল কথা হচ্ছে যে decree holder or purchaser of the property sold in execution decree is resisted of the claiming under this. ওকে, বুঝছি। এখানে বলছে যে প্রপার্টি যদি সোল্ড হয় এবং সোল্ড হওয়ার পরে জাজমেন্ট ডেটর অথবা এনি পার্সন ক্লেমিং আন্ডার হিম, সোল্ড হওয়ার পরে যদি কেউ এসে জাজমেন্ট ডেটর অথবা হচ্ছে কোনো পার্সন এসে ক্লেইম করে ওই একই প্রপার্টিতে, এবং ক্লেইম করার পরে যদি কোর্টকে স্যাটিসফাই করতে পারে, দ্য কোর্ট ইজ স্যাটিসফাইড ইন দ্যাট রিগার্ড, কোর্টকে যদি স্যাটিসফাই করতে পারে তাহলে কোর্ট একজনকে নিয়োগ করবে। এই যে কোর্ট মে অ্যাপয়েন্ট ইন দিস বিহাফ অ্যান্ড, এবং কোর্ট একজনকে নিয়োগ করবে, এবং যদি সেটা নেসেসারি হয় তাহলে ওই প্রপার্টিটা যাকে নিয়োগ করবে তার পজিশনে দিয়ে রাখবে। এই হচ্ছে মূল কথা। মূলত হচ্ছে প্রপার্টি তো যদি সোল্ড হয়ে যায় এবং সেই সোল্ড হওয়া প্রপার্টিতে কেউ যদি ক্লেইম করে, সেটা হচ্ছে কোর্ট যদি সেই ক্লেইমে স্যাটিসফাই হয় তাহলে কোর্ট একজনকে নিয়োগ করবে এবং প্রপার্টি পজিশনে রাখবে। পজিশনে কেন রাখে ওইটা আবার একটু শর্ট হয়ে যায়, যে প্রবলেম অ্যারাইজ করছে ওইটা শর্ট করার জন্য। ওকে, তারপরে দেখি তারপরে কি বলছে। এখানে কিছু নাই, পরে আছে কিনা দেখি, নাই। আচ্ছা, আছে। এখানে বলছে যে রুল 30-র বিদ্যমান বিধান সাবরুল এক হিসেবে আখ্যায়িত। আচ্ছা, এটা কত 30? আরেকবার আমরা একটু ঘুরে আসি। অর্ডার 41-এর রুল 30। হ্যাঁ, আচ্ছা, এখানে নমিনাল জিনিসপত্র, যে কমার জায়গায় ক্লোন ইউজ হবে। আচ্ছা, এখানে হচ্ছে অর্ডার 41-এর রুল 30-তে বলতেছে কি, এখানে বলছে যে 30-র বিদ্যমান বিধান যেটা আছে সাবরুল অনে সংজ্ঞায়িত হবে, মানে যেটা 30-তে আছে সেটা সাবরুলে অনে যাবে, আর 2তে নতুনভাবে সংযোজিত হচ্ছে। 2তে কি বলছে, নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন সাবরুল অন, ইফ neither party nor his pleader appears when the appeal is called on for hearing, আপিল যখন হিয়ারিংয়ে যাবে তখন যদি কোনো পক্ষই প্রেজেন্ট না থাকে, দ্য অ্যাপিলেট কোর্ট মে
for reason to be recorded in a writing if considers the materials on record are sufficient to dispose of the appeal on merits, pronounce judgment in open court immediately or on date to be fixed by it. আচ্ছা, মূল কথা হচ্ছে যে আপিলটা হিয়ারিংয়ে চলে গেছে, ওই দিন কোনো পক্ষ সেখানে হাজির না, বা বাদী হাজির না, প্লিডারও হাজির না, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে কোর্ট লিখিতভাবে কারণ লিপিবদ্ধ করবে এবং যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো যদি সাফিসিয়েন্ট মনে হয় সেইগুলো পর্যালোচনা করে খোলা আদালতে ওপেন কোর্টে ওই আপিলের জাজমেন্ট প্রোনাউন্স করবে, জাজমেন্ট দিয়ে দিবে ম্যারিটের উপরে ইমিডিয়েটলি, সাথে সাথে দিতে পারে, অথবা ওই দিনই বলতে পারে যে এই আপিলের জাজমেন্ট দেওয়ার জন্য অমুক ডেট ফিক্স করলাম, ঠিক আছে, এরকম আর কি। তার মানে নেদার পার্টি যদি সেখানে না থাকে, কোনো পার্টি যদি সেখানে উপস্থিত না থাকে, প্লিডার অথবা বাদী কেউ যদি উপস্থিত না থাকে, সেই ক্ষেত্রে ম্যাটেরিয়াল পর্যালোচনা করে লিখিত কারণ লিপিবদ্ধ করে আদালত জাজমেন্ট প্রোনাউন্স করবে খোলা আদালতের সাথে সাথে, অথবা জাজমেন্ট অমুক দিনে করব এই বলে একটা ডেট ফিক্স করবে। আল্লাহর অশেষ রহমতে শেষ করতে পারছি, এই হচ্ছে ব্যাপার। আমি এই জিনিস কখনোই করতাম না, তবে আমার মনে হচ্ছে যে আমার যে ছোট ভাই বোন, বড় ভাই বোন যারা বারের লিখিত পরীক্ষা দিবে, তাদের জন্য এটা অত্যাধিক জরুরি। ইয়েস, অনেক বেশি জরুরি। আই হোপ আপনারা ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আই এম সরি। এই তো, তবে হ্যাঁ, আমার জন্য খুব ভালো হয়েছে, আমার একবার পড়া হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর নতুন একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে 30 দিনের লাইভ স্টাডি। তার ভিতরে কিছু কিছু টপিক রেখেছি যেগুলো ওই লাইভে শেষ করব। যাদের একা একা পড়তে অসুবিধা হয় বা আপনারা চান যে কারোর সাথে পড়লে ভালো হয়, তারা কিন্তু লাইভে জয়েন করতে পারেন, অথবা লাইভ পাশে অন রেখেই আপনারা প্রশ্ন করতে পারেন।